ক্লাস 9-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে যে চ্যাপ্টারটা ভৌতবিজ্ঞানে শুরু করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটা হচ্ছে তাপ বা হিট। এই তাপ বা হিট শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে নিই। আমাদের যে আগের চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেটা কিন্তু সকলেই ভালো করে পড়বি। পড়ার পরে সেগুলোর কোশ্চেন আমরা অনেক দিয়েছি, অঙ্ক করেছি সাউন্ডের, সেগুলো কিন্তু নিজেরা আবার ভালো করে করার পরে এই চ্যাপ্টারটা ঢুকবি এবং ভালো মতো ফলো করবি। তো এই তাপ যে চ্যাপ্টারটা বা হিট যে আমরা শুরু করছি তাতে মূলত আমি 3টে পার্টে ভাগ করে দিয়েছি। প্রথম পার্টটা যেটা আছে সেটা হচ্ছে দেখবি ক্যালোরিমিতি। ফার্স্ট পার্টটা আছে আমাদের তাপের ক্যালোরিমিতি। এবার ক্যালোরিমিতি কি? হঠাৎ করে এমন একটা টপিক আলোচনা করলাম, আমরা যেমন শব্দ আলোচনা করছিলাম তখন বুঝেছিলাম যে শব্দ, বিভিন্ন জিনিসের আওয়াজ, সেটা নিয়ে। ক্যালোরিমিতি চ্যাপ্টারটা কি? ক্যালোরিমিতি হচ্ছে, ভাব যে দুটো বস্তু, একটা গরম বস্তু আর একটা শীতল বস্তু, এবার তাদেরকে যদি আমরা কাছাকাছি রাখি বা সংস্পর্শে রাখি, কি হয়? দেখা যায় যে গরম বস্তুটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে আর শীতল বস্তুটা আস্তে আস্তে গরম হচ্ছে। তার মানে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় তাপ যাচ্ছে। তাহলে এই যে তাপের যে আদান প্রদান বা সঞ্চালন হলো, এই বিষয়টা নিয়ে যে শাখায় আমরা আলোচনা করি সেটাই হচ্ছে এই ক্যালোরিমিতি। ক্লিয়ার হলো? তার মানে এই তাপ সঞ্চালন, যে এক বস্তু থেকে আরেক বস্তুতে তাপ সঞ্চালনের যে আলোচনা, সেটাই হচ্ছে ক্যালোরিমিতি। এইবার এই ক্যালোরিমিতি আলোচনা করার প্রথম পার্টটা আছে, দেখা যাবে কি ফার্স্ট পার্টটা হচ্ছে যে একটা বস্তু থেকে আরেকটা বস্তু থেকে তাপ যাবে, এই যে তাপ বিনিময়, সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমি যদি কতগুলো উদাহরণ দিই, তোরা নিজেরাই বুঝতে পারবি যে কি কি বিষয়ের উপর নির্ভর করছে। উদাহরণগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শোন, তাহলেই বুঝতে পারবি। সাপোজ ভাব আমি একটা ভাতের হাঁড়ি নিয়েছি, ভাতের হাঁড়িতে অল্প একটু জল নিয়েছি, আর একটা একই হাঁড়িতে বেশি পরিমাণ জল নিয়েছি। এবার তাপ কোনটাতে বেশি লাগবে? অবভিয়াসলি যেটাতে বেশি পরিমাণ জল আছে সেখানে অনেকখানি তাপ লাগবে এবং গরম হতেও সময় লাগবে বেশি। ক্লিয়ার হল? এরপরে আরেকটা উদাহরণ যদি আসি, যদি দেখা যায় ভাব একটা রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে একটা কাঠের চেয়ার আর একটা লোহার চেয়ার আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবার রেখে দেওয়ার পরে তুই আর তোর বন্ধুকে বললাম যে বস। এবার যে চালাক সে কোনটাতে বসবে? কাঠের চেয়ারটাতে। আর যে বোকা সে গিয়ে বসবে হচ্ছে লোহার চেয়ারটা। এবার সে বুঝতেই পারবে কি হলো। তাহলে একই সময় ধরে আমরা রাখলাম লোহার চেয়ারটা আর কাঠের চেয়ারটা, কিন্তু দেখা গেল যে একটায় তাপ কম গৃহীত হয়েছে, তাপ মানে উত্তপ্ত কম হয়েছে, আর একটা তাপ বেশি, মানে অনেক বেশি উত্তপ্ত হয়ে গেছে বা উষ্ণতা অনেক বেড়ে গেছে। তাহলে এটা কেন হলো? তাহলে দুটো বস্তু আলাদা আলাদা, একটা কাঠ একটা লোহা। তাহলে এই যে বস্তুর উপাদানগুলো আলাদা আলাদা হওয়ার জন্য তাপ নির্ভর করছে, তাপের পরিমাণটা নির্ভর করছে। ঠিক একই রকমভাবে যদি আরেকটা বস্তু আমরা আলোচনা করি, সাপোজ ভাব আমি শীতকালে আমি হাতে 1 টুকরো বরফ নিলাম আর গরমকালে 1 টুকরো বরফ নিলাম। দেখবি গরমকালে আমার অতটা ঠান্ডা অনুভূত হবে না, ঠিক আছে? কিন্তু শীতকালে যদি যাই আমি দেখব যে অনেক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। কেন? এই যে তাপমাত্রার যে ব্যবধান দুটো বস্তুর মধ্যে, হাত আর এই বরফের তাপমাত্রার ব্যবধান, শীতকালে কি হবে? অনেক বেশি হবে, আর গরমকালে আমাদের অনেক তাপমাত্রার ব্যবধানটা আমাদের কম হবে। তাহলে এই যে ব্যবধান, এই ব্যবধানটার উপরেও দেখা যাচ্ছে যে ব্যবধানটা যত বেশি হবে, তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে, তত বেশি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন। তাহলে এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো থেকে 3টে বিষয় প্রথমত উঠে আসলো, যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যে তাপ বিনিময় হবে বা যাবে, সব প্রধানত কী কী বিষয়ের উপর নির্ভর করছে। 1 নাম্বার আমি যদি লিখি বস্তু ভর, তার মানে এম, বস্তুর ভরটা আমি এম আঁকা করছি। তার মানে এই বস্তুর ভর যত বেশি হবে, একই উপাদান এবং একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য তত বেশি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন হবে। মানে যদি আমার বর্জনটা যখন ঠান্ডা হবে তখন তাপ বর্জন হবে, আর যখন তাপ উত্তপ্ত হবে তখন হচ্ছে গিয়ে সেটা গ্রহণ হবে। ক্লিয়ার হলো? তাহলে বস্তুর ভরের উপর।
2 নম্বর আসছি আমি তাপমাত্রার পার্থক্য বা তাপমাত্রার ব্যবধান। তাপমাত্রার পার্থক্য বা ব্যবধান, এটাকে আমি কিরকম লিখতে পারি, T1 মাইনাস T2 বা ছোট অক্ষরে শুধু টিউ লিখতে পারি। তাপমাত্রার ব্যবধান মানে কি, যেটা বললাম একটা বস্তুর তাপমাত্রা ভাব এরকম আছে যে 30 ডিগ্রি, তাকে 50 ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে হবে, ঠিক আছে, 30 থেকে 50, তার মানে T2 মাইনাস T1 বা T1 মাইনাস T2 হচ্ছে কি আমাদের অন্তিম তাপমাত্রাটা কত, অন্তিমটা হচ্ছে 50 আর প্রাথমিকটা কত 30, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি, ব্যবধানটা কত 20। এবার সেটাই যদি বস্তুটা প্রথমে 30-এ না থেকে যদি ভাব 10-এ থাকে, তাহলে তাপমাত্রার ব্যবধানটা কত হয়ে গেল 40 ডিগ্রি। তাহলে এই যে ব্যবধানটা বেড়ে গেল, তাহলে আমার ব্যবধানটা বেড়ে যাওয়ার জন্য আমার বেশি পরিমাণ তাপ লাগবে। ক্লিয়ার? তাহলে এই যে ব্যবধান যত বাড়বে তত আমার তাপের পরিমাণটাও তত পরিমাণ বেশি লাগবে। যদি উষ্ণতা বৃদ্ধি করতে হয় আর যদি উষ্ণতার হ্রাস করতে হয়, তাহলে তত বেশি পরিমাণ তাপ বর্জন হয়। তাহলে এই উৎপন্ন মানে একটা বস্তু থেকে আর একটা বস্তুতে এই যে তাপ যে আদান প্রদান হলো, তাহলে দুটো বিষয় আমরা প্রথমত দেখলাম, একটা হচ্ছে বস্তুর ভর আর একটা হচ্ছে তাপমাত্রার ব্যবধান, এবং দুটোই হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক মানে কি, মানে একটা বাড়লে আর একটা বাড়বে, যত বস্তুর ভর বেশি হবে তত বেশি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন হবে, যত বেশি ব্যবধান হবে তত বেশি গ্রহণ বা বর্জন হবে। তাহলে এইবার আমরা যদি এটাকে লিখি যে এই গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ H প্রপোর্শনাল টু M ইন্টু T। এই টিটাকে একটু আগে দেখলাম T2 মাইনাস T1ও লেখা যায়। T2 মাইনাস T1 মানে কি, অন্তিম তাপমাত্রা মাইনাস প্রাথমিক তাপমাত্রা। ক্লিয়ার? তাহলে এই যে প্রপোর্শনাল বা সমানুপাতিক, তাহলে সমানুপাতিক এর আগেও বলেছি আমি অনেক ক্ষেত্রে, তাহলে এই দুটো বিষয়ের উপর নির্ভর করছে। এইবার এই সমানুপাতিক চিহ্নের বদলে যদি সমান সমান চিহ্ন আসে, আমরা অনেকেই জানি একটা ধ্রুবক আসতে হয়, সেই ধ্রুবকটাকে আমি লিখলাম S M। এই এসটা কি, এই এসটা হচ্ছে বস্তুর উপাদানের উপর নির্ভর করে। এই ধ্রুবকটা কি, বস্তুর উপাদানের উপর নির্ভর করে, এক এক বস্তুর ক্ষেত্রে এক এক রকম। এই এসটাকেই বলা হয় বস্তুর আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। ক্লিয়ার? এইবার আমরা একটা আবার আপেক্ষিক তাপ কি সেটা আমরা পরবর্তীতে আসছি। তাহলে এই যে বস্তুর ভর এবং তাপমাত্রার ব্যবধানের সঙ্গে সমানুপাতিক, তাহলে সমানুপাতিক চিহ্নের বদলে সমান আসতে গেলে আমাকে একটা ধ্রুবক লাগে, সেই ধ্রুবকটা হচ্ছে এস, যেটা বস্তুর উপাদানের উপর, বারবার বলছি বস্তুর উপাদান, এক এক বস্তুর ক্ষেত্রে এক এক রকম হবে। একটু আগে উদাহরণটা দিলাম কাঠ আর লোহার ক্ষেত্রে, তাহলে এক এক বস্তুর ক্ষেত্রে এক এক রকম যে হলো, বিভিন্ন একই তাপমাত্রা বৃদ্ধি করতে গেলে এক একটা বস্তুর এক এক রকম তাপ লাগবে। এটাই হচ্ছে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। ক্লিয়ার? এইবার আমরা আসছি আপেক্ষিক তাপ কাকে বলে। যদি সংজ্ঞা বা বইতে দেখি যে দেখা যাবে কি আছে, যে একক ভরে উষ্ণতা একক ডিগ্রি বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপ লাগে। একক মানে কি, এককটাকে আমরা যদি সিজিএস পদ্ধতিতে চলে আসে, তাহলে 1 গ্রাম ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপ লাগবে সেটাকেই বলবো তার আপেক্ষিক তাপ। যদি আমরা এসআই পদ্ধতিতে চলে যাই, তাহলে 1 কেজি ভরের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে সেটাই হয়ে যাবে তার আপেক্ষিক তাপ বা এস। তাহলে এই একক ভরের উষ্ণতা একক ডিগ্রি বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপ লাগবে সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ বা এস। ক্লিয়ার হলো? তাহলে এবার এই এস বা আপেক্ষিক তাপের যদি আমরা আরেকটু বিস্তারিত দেখি, বিভিন্ন জায়গা আছে, যদি দেখিস অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। জলের আপেক্ষিক তাপ 1 বা, এবং আমি যদি বরফের লিখি যে 0.52 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? কেন? আমরা যদি এস এইচ সমান কি দেখলাম, এস এম টি, তাহলে এস সমান কি আসলো, এইচ বাই এম
টি, কারণ এই এমটা নিচে চলে আসলো, টিটা চলে আসলো। এইচ, এই এইচটা হচ্ছে তাপ। এই তাপের একক কি? তাপের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে, যদি আমরা তাপের একক লিখি সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, এটা হচ্ছে তাপের একক সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে কি? জুল। ক্লিয়ার? আমি তাপের একক বললাম ক্যালোরি আর জুল, তাহলে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, এসআই পদ্ধতিতে জুল। এবার বইতেও দেখবি যে ক্যালোরির একটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা কীরকম? 1 গ্রাম জলের উষ্ণতা 14.5 থেকে 15.5, তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে সেটাকেই বলা হচ্ছে ক্যালোরি। ঠিক আছে? এবার এই জুলেরও, এই ক্যালোরি এবং জুলের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখা যাবে যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল, একটা সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট একটা সম্পর্ক। 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, একটা কিন্তু সম্পর্ক আছে। ক্লিয়ার? তাহলে তাপের একক আমরা কি পেলাম? আপাতত আমরা যদি সিজিএস পদ্ধতি নিই তাহলে ক্যালোরি, তাহলে এই উপরেরটা আসলো ক্যালোরি, নিচে এমটা হচ্ছে ভর, তাহলে গ্রাম, আর টিটা হচ্ছে উষ্ণতা, সবসময় কিসে হবে? ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই এসের এককটা আসলো ক্যালোরি উপরে, নিচে আসলো গ্রাম, আর এটা ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তাহলে এটাকেই আমরা লিখছি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই এস সেই থেকেই আসলো যে আপেক্ষিক তাপের এককটা কিন্তু আমরা এখান থেকে করে দেখালাম ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই বরফের আপেক্ষিক তাপ 0.52 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝবো? যে 1 গ্রাম বরফের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে, আবার বলছি 1 গ্রাম বরফের উষ্ণতা, এটাকে 1 করে দিলাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে, তাহলে টিটা হচ্ছে কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। যে পরিমাণ তাপ লাগবে সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ। তাহলে 1 গ্রাম বরফের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত ক্যালোরি তাপ লাগবে? 0.52 ক্যালোরি তাপ লাগবে। এটা বরফের আপেক্ষিক তাপ। এবার যে পদার্থের আপেক্ষিক তাপ বলবে সেটাই তাই। ঠিক আছে? যদি আমাদের লোহা বলে পয়েন্ট দেখবি 0.9 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি 1 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 0.9 ক্যালোরি তাপ। ক্লিয়ার? তাহলে এই এস এবং আমরা ক্যালোরিমিতিতে কী কী দেখলাম? তাহলে এই তাপ আদান প্রদান হলো, তাহলে উৎপন্ন বা গৃহীত তাপ বা বর্জিত তাপ, যেটা 3টে বিষয়ের উপর নির্ভর করছে। তাহলে কি কি? 1 নাম্বার হচ্ছে বস্তুটার ভর, 2 নাম্বার হচ্ছে বস্তুটার উপাদান বা তার আপেক্ষিক তাপ, 3 নাম্বার হচ্ছে উষ্ণতা বৃদ্ধি T2 বা T1 মাইনাস। এই 3টে বিষয়ের উপর প্রধানত নির্ভর করছে একটা বস্তুতে তাপ কতখানি যাবে বা সেটা থেকে কতখানি তাপ পর্যন্ত। ক্লিয়ার? এখান থেকে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা পেলাম এবং তাপের একক পেলাম ক্যালোরি এবং জুল। সেখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্কটা। আবার বলছি 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল, এটা কিন্তু ইম্পর্টেন্ট সম্পর্ক। ঠিক আছে? নেক্সট পার্টে আমরা আলোচনা করতে যাচ্ছি এই ক্যালোরিমিতির মূল নীতিটা কি সেটা।